দালাল। এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। একটা দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। এটা হলো ছেলেকে বিদেশে পাঠাবে, সেই জন্য মায়ের টাকার দরকার। মা হলো গ্রামীণ ব্যাংকের সদস্য, এই কাজে টাকা দেওয়া যাবে কে যাবে না। বহু আলোচনা হলো, আমরা সাব্যস্ত করলাম যে আমরা দেব। সেই সূত্রে এই জগতের সঙ্গে আমাদের যোগাযোগ শুরু হলো। তার সঙ্গে একটা শব্দ প্রায় সাথে সাথে আসলো, বিপুল বেগে আসলো। সেই শব্দটির জন্য আমি অপেক্ষা করছিলাম কেউ বলে কিনা। আক্তার সেটা উল্লেখ করলো, দালাল। এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। একটা দালাল বেষ্টিত জগৎ। দালাল যে কিভাবে মানুষকে ঠকায়, গ্রামে গঞ্জে প্রতি জায়গায়। যে বেচারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে, টাকার দরকার, টাকা জোগাড় করেছে, কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক থেকে ধার করেছে, তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরে উপরে করছি, সেগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ছোঁয়া, ভেতরে ঢোকা যাচ্ছে না। আমরা সরকারে আসার পরে প্রথম এটার সঙ্গে সম্মুখীন হলাম ভিন্ন কারণে, গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত কারণে। তাদের জেল সেন্টেন্স হয়েছে, তাদেরকে উদ্ধার করতে হবে। সেই সূত্রে টেলিফোনে যোগাযোগ করলাম, আবেদন করলাম যারা কোনো ক্রিমিনাল না তাদেরকে শাস্তি দিও না, এরা আমাদের দেশের জন্য এই কাজ করেছে, তোমার দেশের আইন ভঙ্গ করেছে। যারা ইমোশনাল ছিল তো তাদের তরফ থেকে বলা হলো যে আমরা বুঝছি সবকিছু, কিন্তু এ দেশের আইন, আমরা কি করতে পারি, আমাদের প্রতি সদয় হও। প্রথম জবাব হলো যে আচ্ছা একটু চিন্তা করে দেখি। তারা চিন্তা করলো এবং ছেড়ে দিল। তো খুব আনন্দিত হলাম, তাকে ধন্যবাদ দিলাম। আর বহুদিন পরে আবার দেখি সেই একই রকম একটা, আবার এই আবেদন নিবেদন, আবার তাদেরকে মুক্তি দেওয়া। তারা শত কষ্ট করে বিদেশে গেছে, ধার দেনা করে গেছে, কষ্ট করে টাকা পাঠাচ্ছে, কিন্তু দেশের জন্য টান। সে দেশের আইন ভঙ্গ করলে কি শাস্তি হয় সেটা তাদের খুব জানা আছে, তারা যে অজানা ছিল তা না, কিন্তু মন মানে নেই, আইন অমান্য করেছে জানা সত্ত্বেও। সেই মন নিয়ে তারা ওখানে কাজ করে। এই প্রথম সাক্ষাৎ বহির্জগতের সঙ্গে, তারা কি কি অবস্থায় আছে। আরেকটা আসলো এর পরে পরেই, আনোয়ার ইব্রাহিম, প্রধানমন্ত্রী মালয়েশিয়া। তিনি খুব উৎসাহিত হয়ে আসলেন। আমি এখানকার চিফ অ্যাডভাইজার হয়েছি, বন্ধু মানুষ, সে একটু সমর্থন জানাতে চায় বলে আমি আসবো। আমি তো অবশ্যই আসবেন। আসছেন, যেই মাত্র খবর হলো যে উনি আসছেন, সঙ্গে সঙ্গে খবর পেলাম যে তখন সব সংখ্যাটা ছিল 17,000, পরে দেখলাম অনেক কম। প্রথমবার বলা হয় 17,000 শ্রমিক শেষ মুহূর্তে যেতে পারেনি। তারা টাকা পয়সা সব দিয়েছে, শেষ মুহূর্তে যেতে পারেনি কারণ মেয়াদ শেষ হয়ে গেছে তার। এটা বহু লেখালেখি হচ্ছিল কি কত। উনি যখন আসলেন ওনাকে বললাম যে
যে একটা কাজ আমাকে করে দিতে হবে, এদেরকে নিয়ে যেতে হবে। সব টাকা পয়সা সব দিয়েছে, সব কিছু আছে, কিন্তু যে তারিখের মধ্যে টিকিট পাওয়ার কথা সেই তারিখে টিকিট পায়নি, কাজে যোগদান করতে পারেনি, কাজেটা নাকচ হয়ে গেছে। বন্ধু মানুষ না করতে পারে না কথাটা, বল ঠিক আছে আমি দেখবো। এখানে বসে অনেক পরামর্শ করলো, সবাই পরামর্শের মধ্যে নেগেটিভ, যে এটা তো পারা যাবে না। উনি বললেন আমি গিয়ে দেখব। তুমি সত্যি সত্যি আন্তরিকভাবে দেখলেন আসলে কঠিন কাজ, কারণ ওনার একার হাতে সমস্ত ক্ষমতা নাই এটা করার। উনি তবু পেছনে লেগে রইলেন। পরবর্তীতে আমি এবং আমার সহযোগী উপদেষ্টা আরো যারা আছেন তারাও গেছেন স্টেট ভিজিটে মালয়েশিয়া, তারই আমন্ত্রণ। সেই ভিজিটের আগাগোড়া বিষয় ছিল ওই 17,000 বা যত সংখ্যক তারা ফেরত আসতে পারছে কিনা। পুরা মালয়েশিয়ান সরকার আমাদের পেছনে চেষ্টা করলো যে ওদেরকে পাঠানো হোক। সংখ্যা ঠিক হলো, এটা 17,000 হবে না, আরো কম হবে, 12,000 বা এরকম কিছু হবে। কেউ পরিষ্কার সব সংখ্যাটাও বলতে পারছিল না। তো সেটা উদ্ধার হলো, সেটা হলো বহু লম্বা চড়া ইতিহাসটা, কিন্তু শেষ পর্যন্ত হলো। এটা করতে গিয়ে দেখা গেল এর দালালি, সিন্ডিকেট, কে কার টাকা মেরেছে, আসলে ঘটনা অত পরিষ্কার না। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। এই হলো মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের কপাল।